অনেকে আমার অর্ধেকের কম বয়সের এখানে আছে, হয়তো 1/3 বয়সেরও কম আছে। তো আমি তোমাদেরকে তুমি করে বলছি এবং আমি তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তোমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে অভ্যুত্থান বলি কিংবা বিপ্লব বলি, তাতে আমি আরও একটু সামান্য অংশগ্রহণ ছিল। তাই আমি তোমাদের একজন অনুসারী এবং গুণগ্রাহী, এবং আমি তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমি সম্মানিত বোধ করছি তোমরা আমাকে আমন্ত্রণ জানিয়েছ। তো এখানে অনেক কথা হয়েছে, এবং যেটা আমি প্রথমে বলতে চাই, আমি এখানে যেই সকল কথা হয়েছে, অনেক জ্ঞানগর্ভ কথা হয়েছে, অনেক ক্ষুরোদার যুক্তি তুলে ধরা হয়েছে। আমি অত্যন্ত কি বলে ইমপ্রেসড হয়েছি, আমি অত্যন্ত বিমোহিত হয়েছি তোমাদের এই যেই বক্তব্যের মানে আমি অত্যন্ত বিমোহিত হয়েছি। এখানে একজন বলে গিয়েছে জেনারেশন অফ ফাইট। তো আমার মনে হয় তোমরা যে ফাইটটা শুরু করেছ, তোমরা যে আমার মনে হয় আমরা যারা পুরনো ছিলাম, তোমরা আমাদের যোগ্য নয়, যোগ্যর থেকেও বেশি যোগ্য উত্তরসূরি। আমি সত্যি আনন্দিত হয়েছি এবং হ্যাঁ, আমারও একটু সেই জেনারেশনাল ফাইটে আমারও একটু ভূমিকা ছিল। আমি 60 দশকের, তোমাদের অনেকের জন্মের আগে অবশ্য, আমি তখন ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম এবং 69-এর গণ আন্দোলনে আমার একটু সামান্য ভূমিকা ছিল। আমি এখনকার জহুরুল হক, তখনকার ইকবালের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম। 69-এর গণ আন্দোলনের আমাদের হাত দিয়ে হয়েছে। তো আমরা যেটা করেছি এবং অনেক ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি, এবং তোমরা সেই মশালটা হাতে নিয়েছো, হাতে নিয়ে আরো অনেক দূরে গিয়ে নিয়েছো, সম্ভাবনার দ্বার খুলেছো এবং অনেক কিছু আই থিঙ্ক ঘটবে, এটা আমরা আশাবাদী হতে পারি। তার চেয়ে বেশি আশাবাদী হতে পারি তোমরা, তোমাদের যে বুদ্ধিদীপ্ত এবং তোমাদের যে চিন্তাভাবনা এবং তোমাদের যে ক্ষুরোধার চিন্তা শক্তি, এর দ্বারা তোমরা তোমাদের জেনারেশন আমাদের যে লড়াই, সেই লড়াইটাকে আরও অনেক দূরে এগিয়ে নিতে পারবে। তাই আমি আশাবাদী হয়ে এখানে যাব এবং আশাবাদী হয়ে থাকব। তো এখানে অনেকগুলো প্রশ্ন উঠেছে। একটা প্রশ্ন উঠেছে যে জুলাই সনদ আর জুলাই ঘোষণা, এর মধ্যে পার্থক্য আছে, কারণ দুটো প্রণয়ন করেছে দুটো ভিন্ন যে কর্তৃপক্ষ, বলবো না, ভিন্ন ব্যক্তিরা। জুলাই ঘোষণা প্রণয়ন করেছে সরকার, রাজনৈতিক দল, অন্যান্য অংশীজনের সাথে আলাপ আলোচনা করে, এবং আমরা ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমরা খসড়া করেছি জুলাই জাতীয় সনদ। এটাকে আমরা জাতীয় সনদ বলি, শুধু জুলাই সনদ না, যাতে কনফিউশনটা না থাকে। এবং তাই এখানে কিছু পার্থক্য আছে। যেমন ওই যে মৃত্যুর সংখ্যা, আমরা মৃত্যুর সংখ্যাটা নিয়েছি যে ইউএনের যে তথ্য সেখান থেকে, আর জুলাই ঘোষণার যে তথ্য নিয়েছে সরকারের তথ্য থেকে। তো এগুলোর ভিন্নতা আছে। তো আমি আশা করি এগুলো দূর হবে। আর যে আরেকটা যে জিনিস এখানে প্রশ্ন উঠেছে, বিপ্লব না অভ্যুত্থান, এটা গুরুত্বপূর্ণ। আমার মনে আছে আমি এই প্রশ্নটা তুলেছিলাম এই 5 অগস্টের পরপরই, 2024-এর 5 অগস্টের পরপরই আমি একটা যে ইয়েতে একটা অনুষ্ঠানে ছিলাম, কি বলে ওটাকে, একটা বেরোতে আমার মনে নেই এখন। তো আমি প্রশ্ন তুলেছিলাম এটা কি অভ্যুত্থান না বিপ্লব, এবং আমাদের সংবিধান আছে কি নাই। তো একটা অনেক কর্তৃপক্ষ বলে, অনেক বিশেষজ্ঞ বলেন যে এই দুটোর মধ্যে তফাৎটা হলো বিপ্লব না অভ্যুত্থান, তার মধ্যে তফাৎ হলো এটা সফল কিনা। যে অভ্যুত্থানটা সফল হয় সেটা বিপ্লব, এবং সেই বিপ্লবের তাৎপর্য আছে। বিপ্লবের তাৎপর্য হলো এই যে পুরনো যে অর্ডার, সেই অর্ডারের রীতি ঘটে। বিপ্লব যদি ঘটে, সেই পুরানো অর্ডারের রীতি ঘটে, নূতন অর্ডার সৃষ্টি হয়, নূতন অর্ডার সৃষ্টি করার সুযোগ সৃষ্টি হয়। তো এই রকম ব্যাখ্যা আছে। তো এটা হয়তো তোমাদের জন্য চিন্তা করার যোগাবে, এই জন্য আমি এটা এখানে উত্থাপন করলাম। আর ওই যে সাইদ আবদুল্লাহ
আমাকে কৃতিত্ব দিয়েছে যে পঞ্চদশ সংশোধনীর বিরুদ্ধে মামলাটা করার, এবং তার আগে আমি অনেকগুলো লেখা লিখেছিলাম। আমার মনে আছে 2013 সালে আমি প্রথম লেখা লিখেছিলাম, মানে প্রথম আরও অনেকগুলো লেখা ছিলাম। একটা লেখাতে আমি সুস্পষ্টভাবে বলেছিলাম যে ওই লেখাটা আমার হেডিং ছিল কোন সংবিধান কার সংবিধান। সেখানে আমি প্রথম 2013 সালে যে যে পঞ্চদশ সংশোধনী, যে সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে, এটার লেজিটিমেসি প্রশ্নবিদ্ধ এবং একই সাথে এটা অসাংবিধানিক। আমি প্রথম এই প্রশ্ন তুলেছিলাম এবং এর ফলে কিন্তু ভূমিকা পালন করেছে। এরপরে আমি 2023 সালে একটা বই লিখেছি, যে বইটার কথা বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রাজনীতি। যদিও এটা ওই যে হেডিং ইয়েটা ছিল, শিরোনামটা ছিল তত্ত্বাবধায়ক সরকার বাতিলের অপরাজনীতি, কিন্তু ওই সেই সময়কার প্রেক্ষাপটে সে অপর কথাটা বাদ দিয়েও কিন্তু মূল বক্তব্যটা তুলে ধরা হয়েছে যে কি রকম জালিয়াতির মাধ্যমে, মিথ্যাচারের মাধ্যমে পঞ্চদশ সংশোধনী পাশ করে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে একতরফা নির্বাচন করা হয়েছে। তো তোমাকে ধন্যবাদ, এবং তুমিও আমাদের সাথে যোগ দিয়েছো ইন্টারভেনার হিসাবে। এবং তবে একটা জিনিস এখন আমি যখন রিফ্লেক্ট করি, যখন চিন্তা করি, সেই কাজটা যদি আমরা না করতাম, আমরা যদি আদালতে না যেতাম, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের যে পঞ্চদশ সংশোধনী, এটা যদি আদালত কর্তৃক অন্তত আংশিকভাবে যদি বাতিল না হইতো, তাহলে হয়তো আমরা যে ঐক্যমত্য কমিশনের উদ্যোগে যেসব আলোচনা করেছি, সেখানে হয়তো এই বিতর্কটাও উঠতো যে তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরিয়ে আনা দরকার কিনা। অন্তত একটা বিষয় সুরা হয়েছে আংশিকভাবে। তো আমরা এটা আপিল করব, আপিলের মাধ্যমে আশা করি পুরো তত্ত্বাবধায়ক সরকার, পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল হবে। আর যে শেখ হাসিনার সরকার, তোমরা যে কথাগুলো বলেছো, এই কথাগুলো আমি কিছু নোট দিয়েছি, আমি উত্থাপন করার চেষ্টা করব আমাদের ঐক্যমত্য কমিশনে, এবং এর মাধ্যমে আমি নিশ্চিত গণমাধ্যমের সুবাদে এটা সরকারের কাছেও যাবে, এবং আমার যতটুকু ওই সুযোগ হয় আমিও এই বিষয়গুলো তাদের কাছে উত্থাপন করার চেষ্টা করব। আমরা একটা জিনিস ভুলে গেলে চলবে না। শেখ হাসিনা কিন্তু, আমি এই কথা অনেকবার বলেছি, শেখ হাসিনা কিন্তু আকাশ থেকে পড়ে নাই। শেখ হাসিনা কিন্তু সে উঠতে করে আসে নাই। শেখ হাসিনা কিন্তু ট্যাঙ্কে চড়ে আসে নাই। শেখ হাসিনা কিন্তু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছিল, এবং সেই নির্বাচনটা নিয়ে বিতর্ক আছে অবশ্য। কিন্তু যেই পদ্ধতি, প্রতিষ্ঠান, প্রক্রিয়া, সেই পদ্ধতি, প্রতিষ্ঠান, প্রক্রিয়াই কিন্তু শেখ হাসিনাকে দানবে পরিণত করেছিল, স্বৈরাচারে পরিণত করেছিল। এবং সেই প্রতিষ্ঠান, পদ্ধতি, প্রক্রিয়া যদি আমরা পরিবর্তন না আনি, তাহলে কিন্তু পুরানো পথে হেঁটে নূতন গন্তব্যে পৌঁছা যাবে না। তো আমরা ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যেগুলো করার চেষ্টা করছি, কতগুলো মৌলিক সংস্কারের করার ব্যাপারে আমরা উদ্যোগ দিয়েছি। একটা মৌলিক সংস্কার হলো যেমন যে আমাদের অধিকারের পরিধি, অধিকার সংবিধানের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু অধিকার। আমরা যদি সেই ওই যে হবস এবং আরো অনেক সেই ঐতিহাসিক দার্শনিক আছে, তাদের যে তারা যে লিখেছেন, তাদের যে লেখনী, তাদের দিকে যদি